নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। জেলা থেকে সরাসরি নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। বারুইপুরের সূর্যপুরে একটা পুকুর থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল। অভিযোগ যে গণধর্ষণ করে খুন করা হয় ওই নাবালিকাকে, আর তারপরই অশান্ত হয়ে ওঠে বারুইপুর। বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভ চলে, অবরোধ শুরু হয়, এমনকি পুলিশের ওপর হামলাও হয়েছিল। কিভাবে বারুইপুর 2 ঘন্টাতেই অশান্ত হয়েছিল, সূর্যপুরে ঠিক কি হয়েছিল দেখুন। গত 5ই জুলাই দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল একটা পুকুর থেকে, বস্তাবন্দি দেহ। শনিবার থেকেই নিখোঁজ ছিল সেই নাবালিকা। এরপর আমরা দেখেছিলাম যে বারুইপুরে প্রতিবাদ শুরু হয়। একটু ফিরে তাকালে দেখা যাবে যে মাত্র 2 ঘন্টায় কিভাবে বারুইপুরের ছবিটা একেবারে বদলে গিয়েছিল। শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে তুমুল অশান্তি শুরু হয়েছিল। রবিবার মাত্র 2 ঘন্টায় এভাবেই বদলে যায় বারুইপুরের ছবি। সকাল 8:30 থেকে রাস্তা অবরোধ শুরু হয়। সকাল 10:30টায় সূর্যপুর হাটে মাইকিং হয়, আর অভিযোগ মাইকিং এর পরই অশান্তি শুরু। 10:45 সকাল 10:45-এ ইন্দ্রজিৎ মণ্ডল তাকে বাড়ি থেকে বের করে নিয়ে যায় উন্মত্ত জনতা। তারপর কি হয়েছিল সবার জানা। শুধুমাত্র সন্দেহের বশে পিটিয়ে খুন করা হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলকে। সকাল 7:45-এ নির্যাতিতা কিশোরীর দেহ সূর্যপুরের একটি জলাশয় থেকে উদ্ধারের পরে তার প্রায় 1 ঘন্টা কেটে যাওয়ার পরে, অর্থাৎ সকাল 8:45 নাগাদ সূর্যপুর হাটের কাছে একটি শান্তিপূর্ণ আন্দোলন শুরু হয়। মূলত এই কিশোরীর পরিবার এবং তার পাশাপাশি স্থানীয় লোকজন তারা সেই আন্দোলনে অংশ নেন। তাদের দাবি ছিল যে অভিযুক্তদের নাম সামনে আসছে তাদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে এবং দোষীদের শাস্তির দাবি জানিয়ে তারা সেই মুহূর্তে অবরোধ করেন এই রাস্তা। গোটা ছবিটা তার প্রায় 2 ঘন্টা কাটতে না কাটতেই পাল্টে যায়। রাজনৈতিক নেতৃত্ব একে একে আসতে শুরু করে, বাম নেতারা আসতে শুরু করেন এবং তারপরেই দেখা যায় এখানে একটা তত্ত্ব হঠাৎ করে ছড়িয়ে পড়েছে। তাদের মধ্যে থেকেই ঘোষণা হচ্ছে বিজেপি আরএসএস এর মদত দেওয়ার জন্য যারা অভিযুক্ত তাদেরকে আড়াল করা হচ্ছে, তাদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের হাত থেকে। এই তত্ত্ব সামনে আসতেই যে জনতা যারা এখানে এতক্ষণ শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা উত্তেজিত হয়ে ওঠেন। তাদের বিভিন্ন দলে তারা ভাগ হয়ে তারা এদিক ওদিক ছুটতে শুরু করেন। একদল একদিকে চলে যায় সূর্যপুর স্টেশনের কাছে, আরেকটি দল পুলিশ ক্যাম্পের দিকে এগিয়ে যায় ভাঙচুর করার জন্য, আরেক দল এগিয়ে যায় সূর্যপুর ব্রিজের দিকে যেখানে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়ি। এই গোটা ঘটনা যখন চলছে, রাস্তা অবরুদ্ধ, পুলিশের ঢোকার রাস্তা কার্যত বন্ধ। ঘড়ির কাঁটায় সময় তখন সকাল 10:30টার আশেপাশে। যে আন্দোলন শান্তিপূর্ণ আকারে একটা বিচার চাইতে শুরু হয়েছিল, সেই আন্দোলন হঠাৎ করেই উন্মত্ত হয়ে উঠল এবং সেই আন্দোলন থেকে একদল জনতা তারা ছিটকে চলে এলেন এই সূর্যপুর স্টেশনে। এই সূর্যপুর স্টেশন, যেই স্টেশনের পাশে যে রেলগেট রয়েছে, সেই রেলগেটে এসে ট্রেন অবরোধেরও চেষ্টা করা হলো। শুধুমাত্র ট্রেন অবরোধ করা নয়, লাইনের ওপর দাঁড়িয়ে পড়ে ট্রেনকে আটকানোর চেষ্টা নয়, পাশাপাশি বড় বড় লোহার বিম ফেলে আটকানোর চেষ্টা করা হলো রেল লাইনকে, যার থেকে বড় রকমের রেল দুর্ঘটনাও ঘটে যেতে পারত, এমনটাই মনে করছেন সেই দিনকার প্রত্যক্ষদর্শীরা। ঘড়ির কাঁটায় সময় তখন 11:15। সেই সময় উন্মত্ত জনতা হঠাৎ করেই আক্রমণ করে ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে। তাদের উদ্দেশ্য একেবারে স্পষ্ট ছিল, পূর্ব পরিকল্পিত, যে এই বাড়ি থেকে ইন্দ্রজিৎ মণ্ডলকে টেনে বের করা এবং তাকে সেখানে মারধর করা। সেখান থেকে তাকে বের করার পর প্রায় 1/2 ঘন্টা 11:15 পর্যন্ত নৃশংস মারধর করা হয় ইন্দ্রজিৎ মণ্ডলকে। নিজের ছেলেকে সেই সময় বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বাবাও, কিন্তু তা সত্ত্বেও তিনি নিজের ছেলেকে বাঁচাতে পারেননি। 11:15 পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ইন্দ্রজিৎ। এই সময়টাতে ইন্দ্রজিৎকে বাঁচাতে, যাতে পুলিশ তার আরো অতিরিক্ত ফোর্স সেখানে না পাঠাতে পারে, সেই জন্য একেবারে
একেবারে সুপরিকল্পিতভাবে এই রাস্তার বিভিন্ন ট্যাকটিক্যাল পয়েন্টগুলোকে অবরুদ্ধ করে দেওয়া হয় এবং পাশাপাশি যে বাইলেনগুলো রয়েছে যেগুলো দিয়ে গ্রামের ভেতর দিয়েও পুলিশ ঘুরে আসতে পারত সেই রাস্তাগুলোকেও একেবারে পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয় সেই সময়। একটা ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওয়ে সিপিআইএম নেতা লাহেক আলীকে দেখা যায়। রবিবার 5 তারিখ এই ভিডিওতে কি বলছেন লাহেক আলী দেখুন। এটা 9 বছরের বাচ্চা, তাকে কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা হচ্ছে কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপি নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে। উস্কানির অভিযোগে গ্রেফতার হয়েছেন লাহেক আলী। সিপিআইএম এর দাবি তিনি প্রতিবাদী, উস্কানি দেননি। লাহেক আলী আমাদের বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে, সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, যার সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা করছি। আইনি পদ্ধতিতে সরকার চলুক, এটাই মানুষের দাবি হবে। আচ্ছা, কখন প্রতিবাদ কখন উস্কানি এটা কিভাবে বোঝা যাবে? আমি কথা বলবো, আমার সঙ্গে আমার সহকর্মী অয়ন রয়েছেন নিউজরুম থেকে। অয়ন, কোনো বক্তব্য বা কোনো কর্মসূচি কখন সেটা প্রতিবাদ আর কখন সেটা উস্কানি, এর কোনো মানদণ্ড আছে? কি পার্থক্য? দেখো, এই লাহেক আলীর বিরুদ্ধে খুনের অভিযোগ দেওয়া হয়েছে, এই লাহেক আলীর বিরুদ্ধে উস্কানির অভিযোগ আছে, এই লাহেক আলীর বিরুদ্ধে অশান্তিতে ইন্ধন যোগানোর অভিযোগ আছে। এই লাহেক আলীকে দিয়ে প্রতিবাদ ভার্সেস উস্কানি এই বিষয়টি খুব বড় করে উঠে আসছে। কারণ সুজন চক্রবর্তী বললেন তো তিনি প্রতিবাদী, কিন্তু প্রতিবাদী আমরা দেখেছি। এর আগে একটা ঘটনার উদাহরণ দিই, সেটা হচ্ছে অভয়া, আরজি করের নিহত তরুণী চিকিৎসক। সেইখানে আমরা দেখেছিলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান দাশগুপ্ত, তারা নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন, অর্থাৎ নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে রাত দখল কর্মসূচি হয়েছিল সেখানেও তারা পথে নেমেছিলেন। কলতান দাশগুপ্তকে আমরা দেখেছি লালবাজার অভিযান করেছিলেন এই ঘটনার প্রতিবাদে, এবং নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন বারবার, নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বারবার, যেটা বলছি। কিন্তু লাহেক আলীর ক্ষেত্রে এই যে প্রতিবাদী তকমা কি খাটে, এই প্রশ্নটা কেন উঠছে? লাহেক আলী কি নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন? লাহেক আলী কি গিয়েছিলেন ওই নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে? লাহেক আলী কি গিয়েছিলেন ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে উন্মত্ত জনতা বাড়ি থেকে টেনে বের করে খুন করলো, গিয়েছিলেন? একটাই উদাহরণ দেখাবো, যাননি। আমরা বলছি না, নির্যাতিতার দাদু বলছেন যাননি। দেখুন আগে। লাহেক আলী এসেছিল আপনাদের সঙ্গে কথা বলতে? লাহেক আলী কি আমি তো চিনি না। ওই ঘটনার পর থেকে অনেকজন আসলো, আমি তো চিনি না কারো, কি করে বলবো এসেছিল কিনা এখন বলতে পারবো না। কে সিপিএম করে, কে কোন পার্টি করে ঠিক বলতে পারবো না। এসেছে তারা তো কেউ বলেন যে আমরা এই পার্টি করছি, বলেনি। কোনো নেতা হিসেবে এই ছেলেটি এসেছিল আদৌ? না, নেতা হিসেবে তো কেউ তো আসেনি আর বলেনি যে আমি নেতা, এ কথা বলেনি। যে আমি সিপিএম নেতা কি বিজেপি নেতা, এ কথা বলেনি। মানে এই ছেলেটি, মানে আমি এর কথা বলছি, একে আপনার মনে আছে এসেছিল বলে? না, দেখিনি। পরিষ্কার হয়ে গেল লাহেক আলী জানিনি, লাহেক আলীকে চেনেনি না। যদি লাহেক আলী যেতেন ওই এলাকার বিধানসভার 26-এর প্রার্থী হয়েছিলেন, তার মানে নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ালেন না এবং প্রতিবাদে রাস্তায় নামলেন না। তিনি প্রতিবাদী কোথায়? নির্যাতিতার প্রতিবাদ করেছিলেন, এই খুনের প্রতিবাদ করেছিলেন, ইন্দ্রজিৎ মণ্ডলকে খুনের প্রতিবাদ করেছেন এখনো পর্যন্ত। এইখানেই উদাহরণ চলে আসছে প্রতিবাদী ভার্সাস উস্কানি।
বারুইপুরের অশান্তিতে উস্কানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিপিআইএম নেতা লাহেক আলীকে। লাহেক শুনানিতে তুমুল উত্তেজনা, বারুইপুর মহকুমা আদালতে উত্তেজনা। অভিযোগকারীর পক্ষে 30 আইনজীবী, অভিযুক্তর পক্ষে 20 আইনজীবী। আদালত কক্ষে 50 আইনজীবীর তুমুল বাগবিতণ্ডা। এভাবে চিৎকারে মামলা শুনবো না মন্তব্য করেন বিচারক। বারুইপুর মহকুমা আদালতে লাহেক শুনানিতে তুমুল উত্তেজনা। এই যে ভদ্রলোক যাকে আজকে পিসিপিআর করা হয়েছে, এর রোলটা কিন্তু একদম ডাইরেক্ট। এ প্রথম উস্কানিমূলক বক্তব্য দেয়, যার ফলে মব লিঞ্চিং, থানা পোড়ানো বা তার আগে পরে পাবলিক সম্পত্তি ধ্বংস ইত্যাদি বিভিন্ন ইনসিডেন্ট ঘটেছে। বাড়ি থেকে বের করে এনে যে মব লিঞ্চিংটা হলো, তার পেছনে এনারা এই উস্কানিমূলক বক্তব্য দেয়। এবং রেল লাইনের উপড়ে দেওয়া থেকে আরম্ভ করে রেলের যারা লোকজন যাতায়াত করে তাদের সেফটি, এই অনেকগুলো ইস্যু আছে। টোটাল ঘর পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ করে পাবলিক প্রপার্টি ড্যামেজ থেকে আরম্ভ করে গভর্নমেন্ট প্রপার্টি ড্যামেজ থেকে আরম্ভ করে বহু ঘটনা ঘটেছে। আমরা 14 দিনের পিসিপিআর করেছি, আমাদের ইনগ্রিডিয়েন্ট সব সেটি কোর্টের কাছে দেওয়া আছে। আমরা ওয়েট করছি কোর্টে কি অর্ডার করে। পূর্ব বর্ধমানের প্রাক্তন সিপিআইএম সাংসদের ছেলে গ্রেফতার। সহকর্মীকে চেয়ার ছুঁড়ে মারার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। হাজিরার খাতা স্টাফ রুমে নিয়ে যাওয়া নিয়ে বচসা। আরো একবার জানাই, পূর্ব বর্ধমানের প্রাক্তন সিপিআইএম সাংসদের ছেলে গ্রেফতার। আমাদের সঙ্গে শরদেন্দু রয়েছেন প্রতিনিধি। শরদেন্দু, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি অভিযোগে গ্রেফতার? দেখো অনিন্দিতা, সহকর্মী শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহার ও তাকে চেয়ার ছুঁড়ে মারার অভিযোগে প্রাক্তন সিপিআইএম সাংসদ সাইদুল হকের পুত্র শেখ কুন্তল হককে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। গত 9 জুলাই ওই শিক্ষিকার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে শেখ কুন্তল হককে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে যে ওই শিক্ষিকা লিখিত অভিযোগে জানিয়েছেন, গত 9 জুলাই স্কুলে হাজিরা খাতা স্টাফ রুমে নিয়ে যাওয়াকে নিয়ে স্কুলেরই প্রধান শিক্ষক শেখ কুন্তল হকের সঙ্গে তার বচসা শুরু হয়। বচসা চলাকালীন শেখ কুন্তল হক শিক্ষিকাকে চেয়ার ছুঁড়ে মারলে শিক্ষিকা আহত হন বলে অভিযোগ। এরপর তাকে অন্যান্য সহকর্মীরা চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে শিক্ষিকা বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও তার বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ অস্বীকার করে শেখ কুন্তল হক জানান, শিক্ষিকা প্রায় দিনে স্কুলে আসতেন না, এই বিষয়ে বলাতেই মিথ্যা অভিযোগ করা হয়েছে। অনেকদিন ধন্যবাদ শরদেন্দু। স্কুলে অ্যাবসেন্ট করছি, তাকে যদি কোনো কথা না বলা যাবে, সে যদি মানে তার মহিলা হওয়ার সুবিধাটুকু নেই, তাহলে আমার কিছু বলার নেই। গ্রেফতার ছেলে, হাইকোর্টে বাবা, রক্ষা কবচে হাইকোর্টে পৌঁছে গেলেন নির্মল ঘোষ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল। লটারি প্রতারণা মামলায় ধৃত নির্মলের ছেলে তীর্থঙ্কর। 3টি মামলায় রক্ষা কবচে হাইকোর্টে নির্মল। আমাদের সঙ্গে সরাসরি অর্ণব রয়েছেন প্রতিনিধি। অর্ণব, কোন 3টি মামলায় রক্ষা কবচ চাইছেন নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের আবেদনে আদালত কি বলছে? দেখো, এখন পর্যন্ত কলকাতা হাইকোর্টে 3টি মামলা দায়ের হয়েছে এবং 3টি মামলাই মূলত খড়দহ থানা কেন্দ্রিক, এবং 2টি মামলা নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ তারা যৌথভাবে দায়ের করেছে। আর একটি মামলা শুধুমাত্র তীর্থঙ্কর ঘোষ, যেখানে অভিযুক্ত তুমি যে মামলার কথা দিয়ে শুরু করলে লটারি, সেটাও খড়দহ থানার মামলা। কিন্তু এই 3টে মামলাতেই রাত্রেবেলায় যেভাবে গ্রেপ্তার হয়েছে প্রাক্তন বিধায়কের পুত্র, সেক্ষেত্রে গ্রেপ্তারের আশঙ্কা করছেন নির্মল ঘোষ। তাই এই 3টি ঘটনাতেই তিনি রক্ষা কবচ চান। আজকে তার আইনজীবী কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলা ইতিমধ্যে দায়ের হয়ে গিয়েছে। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন যে এই ধরনের মামলা এখন আকছার আসছে, প্রতিদিনই আসছে, অনেক মামলা হচ্ছে। কাজেই মামলা দায়ের করার পর, মামলা নিশ্চয়ই তারা দায়ের করতে পারেন, মামলা দায়ের করার পর নির্ধারিত ডিপার্টমেন্ট যে নির্দিষ্ট তারিখ দেবে, সেই তারিখ আসার পর এই বিষয়টা আদালতের নজরে আনতে, অর্থাৎ জরুরি ভিত্তিতে এখনই যে শুনানি হবে এরকমটা নয়। তবে চলতি সপ্তাহে মামলাটি শুনানির জন্য এলেও আসতে পারে। তবে মূল যে বিষয়টা, এই রক্ষা কবচ চাওয়ার প্রধান কারণ হিসেবে আইনজীবীদের একটা বড় অংশ বলছে যে যেভাবে ছেলে গ্রেপ্তার হয়েছে, সেই ছেলে গ্রেপ্তার হওয়ার পরে এবার বাবা তিনি নিজেও গ্রেপ্তারের আশঙ্কা করছেন। তাই রক্ষা কবচে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি, এবং রক্ষা কবচে আদালতে মামলা দায়ের করলেন। একটা নয়, 3টে মামলা।
একেবারেই ছেলে তীর্থঙ্কর ঘোষ জেলে আর স্ক্যানারে বাবা। আড়ালে থেকেও শেষ রক্ষা হলো না, অবশেষে পুলিশের জালে উত্তর 24 পরগনার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষ। 26-এর বিধানসভা ভোটে পানিহাটিতে তৃণমূলের প্রার্থী ছিলেন তীর্থঙ্কর। ভোটে হারেন। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এক লটারি প্রাপকের 1 কোটি টাকা আত্মসাতের। 21-এর ভোট পরবর্তী হিংসাতেও নাম জড়িয়েছিল তীর্থঙ্করের। অভিযোগ, বিপদ আঁচ করে ভোটে হারের পর থেকেই গা ঢাকা দেন তিনি। অবশেষে রবিবার গভীর রাতে দক্ষিণেশ্বর থেকে তাকে গ্রেপ্তার করে খড়দা থানার পুলিশ। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। এক ব্যক্তি 1 কোটি টাকার লটারি জিতেছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার টিকিট নাকি কেড়ে নেন তীর্থঙ্কর। নির্মল ঘোষ আমার কাছ থেকে কেড়ে নেয় এটা। আমাকে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয়েছিল, তোকে মেরে দেবো, জানে মেরে দেবো। টিকিটটা আমার বুক পকেটেই ছিল, কেড়ে নেয় আমার কাছ থেকে টিকিটটা। তখন নির্মল ঘোষের বাড়িতে হয়েছে এটা। 1 কোটি টাকার টিকিট ছিল ওটা। এখানেই শেষ নয়, তীর্থঙ্করের বিরুদ্ধে 21-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগও উঠেছিল। এই দিনটা দেখার জন্য আমি বহু বছর ধরে ওয়েট করেছি। পানিহাটিবাসী যারা প্রতারিত হয়েছে তাদের জন্য এক নতুন ভোরের আলোর মতন। 2021 সালে আমার বাড়িতে যেভাবে বোমাবাজি করেছে, মিথ্যে মামলা রুজু করে আমাকে জেল খাটিয়েছে, সেই কেসে আজকে তাকে অ্যারেস্ট করা হলো। তীর্থঙ্কর ঘোষ কোনো নেতা নয়, একটা পাতি ক্রিমিনাল গুন্ডা ছিল। পুলিশ প্রশাসনের ওপরে আমার পূর্ণ আস্থা আছে। কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দিয়ে এক দৃষ্টান্ত নজির করবে। অভয়াকাণ্ডে পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভয়ার মা বাবা। নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি আমাদের সঙ্গে প্রতারণা করে আমার মেয়েটাকে পুড়িয়ে দিল এবং ডেড বডি যখন চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো, একটা শব্দহারা বাবা মা তার সামনে গিয়ে নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছে, ওয়েল ডান বয়, ওয়েল ডান বয়। এটা আমরা নিজে চোখে দেখেছি। এখন পানিহাটির বিধায়ক অভয়ার মা রত্না দেবনাথ, নির্মলের ছেলে জেলে, পুলিশের স্ক্যানারে বাবা। ছেলে ধরা পড়েছে মানে বাবাও এবার ধরা পড়বে। কান টানলে মাথা তো আসবেই। সবাই পানিহাটিবাসী খুশি হবে সেই দিন, যেদিন এই নির্মল ঘোষের অত্যাচার থেকে রক্ষা পাবে। তীর্থঙ্কর যে অত্যাচার, এগুলো তো আমরা দেখেছি প্রকাশ্যে। কারণ ওদের সময় ওরা যা খুশি তাই করে গেছে। বোমাবাজি, মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর অত্যাচার, কোনো কিছু ছিনিয়ে নেওয়া। অ্যারেস্ট হয়েছে, ভালো হয়েছে, মানুষের নিস্তার পাবে। এদিন আদালতে তোলার সময় ডিম ছোড়া হয় তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে। নিউজ 18 বাংলা। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ মালতী বিশ্বাস। মহেশতলার মালতী বিশ্বাস শুধুমাত্র ভুল চিকিৎসায় তার পা বাদ যায়। স্বাস্থ্য ভবনে পৌঁছে গেলেন মালতী বিশ্বাসের ছেলে। প্রেসক্রিপশন নথি নিয়ে স্বাস্থ্য ভবনে মালতীর ছেলে। স্বাস্থ্যমন্ত্রীর ডাকে স্বাস্থ্য দফতরে পৌঁছে যান মালতীর ছেলে। ক্ষতি দেখে পদক্ষেপ করবে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য দপ্তর অলরেডি একটা ফাইল শুরু করেছে সেবাশ্রয়ের ব্যাপারে। সেটা এনকোয়ারি কমিটিও তৈরি হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমি কথা বলেই সব শুরু করব। কিছুটা প্রিলিমিনারি কথাও হয়েছে স্যারের সঙ্গে। উনি নিজে পর্যবেক্ষণ করবেন, কি কি তথ্য পাচ্ছি, প্রমাণ পাচ্ছি, সেগুলো জানানো হবে। খুব স্বচ্ছতার সঙ্গে তদন্ত হবে। পশ্চিমবঙ্গের জনগণকে নির্বাচনের একটি প্রক্রিয়ার মাসুল দিতে হচ্ছে। ক্ষুদ্র নির্বাচনী লাভের জন্য সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন। সেবাশ্রয় নিয়ে সরব স্বাস্থ্যমন্ত্রী, একের পর এক তোপ দাগলেন।
যে ভাষায় চিকিৎসাপত্রটা লেখা, সেই লেখাটা দেখে মনে হলো না কোনো মডার্ন মেডিসিনের কেউ দেখেছে বা লিখেছে। হাতুড়েরও লেখা হতে পারে। ওষুধের ডোজ নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমার। এসেছিলেন হাঁটুতে ব্যথা এবং পায়ের তলায় ব্যথা এই নিয়ে, ওখানেই রেফার করা হয়েছিল আরেকজন ডাক্তারবাবুর কাছে। সেখানে একজন ওনাকে বললেন যে আপনি 1.5 লক্ষ টাকা দিতে পারবেন, যদি দিতে পারেন তাহলে আমরা নার্সিংহোমে নিয়ে গিয়ে এটা অপারেশন করিয়ে দেবো। তো তখন উনি প্রতিবাদ করেন যে তাহলে আপনারা নার্সিংহোমে নিয়ে যাওয়ার জন্য গ্রাহক খুঁজছেন এবং তার জন্য কি সেবাশ্রয়। পরবর্তীকালে উনি সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকবার দেখা করতে গেছিলেন, কোনো সময় দেখা করতে পারেননি। যখনই সেবাশ্রয় চিকিৎসা করতে উনি যেতেন, সেই সময় ওনার মোবাইল ফোন, পেন, বেল্ট, পকেট থেকে মানি ব্যাগ, কয়েন সব সরিয়ে নেওয়া হতো। সবাইয়ের ক্ষেত্রে করা হতো। এতই যদি সন্দেহভাজন হয়ে থাকে রোগীর পরিবার, তাহলে এটাকে সেবা বলা হয় না, আশ্রয় তো নয়। তদন্ত শুরু হয়ে গেছে, আরো তদন্ত গাঢ় হবে। যিনি আপনার চিকিৎসা করেছিলেন তাকে দেখে চিকিৎসক মনে হয়েছিল? না, তাকে দেখে মনে হয়নি যে সে চিকিৎসক, কারণ প্রেসক্রিপশনে তার কোনো সিগনেচার নেই, তার কোনো ডেট নেই, সঠিক ওষুধপালাও ঠিক মতো দেয়নি, সে সঠিক চিকিৎসকই নয়। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে আপনাদের পরিবারকে এবং আপনাকে 100% সহায়তা করবেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে একটু হলেও রিলিফ পাচ্ছেন? হ্যাঁ, আমি অনেক ধন্যবাদ জানাই সমস্ত মন্ত্রীদ্বয়কে যে তারা আমাদের জন্য চিন্তা ভাবনা করেছেন আর আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বলা হচ্ছে যে ক্ষুদ্র নির্বাচনী লাভ, অর্থাৎ ভোটে জেতার জন্য আপনার মতন বহু মানুষকে কার্যত এইভাবে কারোর পা, কারোর শরীর স্বাস্থ্য বলিদান দিতে হয়েছে। সেবার মধ্যে দিয়ে সে সেবা দিতে পারেনি, মানুষের ক্ষতিই করে গেছে। কেউ ভালো হয়েছে বা ভালো ফল পেয়েছে সেটা আমি দেখিনি এখনো পর্যন্ত। যেমন বারবার আমার ছেলে গিয়ে তার কাছে দেখা করার জন্য সে ব্যর্থ হয়ে ফিরে এসছে, তাই জন্যই আজ তার উপরে আমাদের এই বেশি অভিযোগ। এখন দাঁড়িয়ে আপনি কি চাইছেন? আমার এই পায়ের জন্য যারা দোষী, বিশেষ করে অভিষেক ব্যানার্জি বা ডাক্তাররা যারা বিশেষ করে দোষী, তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আমার সারা জীবনটা, সারা লাইফটা কিভাবে কাটাবো সেইটাই আমার জন্য চিন্তা করুন। শঙ্করপুরে নৌকাডুবি, 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার। 8ই জুলাই দুর্যোগে নিখোঁজ হয়ে যায় ট্রলার। 16 জন মৎস্যজীবী সহ নিখোঁজ ট্রলার। পরে জোয়ারের টানে চড়ায় ফিরে যায় ট্রলার, আর ট্রলারের খোঁজ মিললেও শেষ রক্ষা হলো না। বাকি 7 মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। ইতিমধ্যেই 9 জন মৎস্যজীবীর দেহ উদ্ধার হয়েছে, বাকি 7 জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। সোমবার 2 তারিখে বেরিয়েছিল, 4 তারিখ 5 তারিখ অবধি আমরা শুনতে পেলাম যোগাযোগ ছিল আমার মালিকেরই পার্শ্ববর্তী লঞ্চের সাথে। তারপর 6 তারিখ থেকে হয়তো কোনো যোগাযোগ ছিল না তাদের সাথে। মানে দুর্ঘটনাটা হয়তো রাতের মধ্যে ঘটেছে। 6 তারিখ ওয়ারলেসের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। তারপর থেকে সেখানে ক্যাম্প করে পুলিশ প্রশাসন, কোস্টাল গার্ড ডিপার্টমেন্ট, সমস্ত নেভি, সমস্ত সিস্টেমকে ড্রোন, ক্যামেরা, যে কপ্টারে, তার মাধ্যমে গতকালই ডুবন্ত অবস্থায় তাকে লোকেট করা গেছে এবং সেই ট্রলারের ভেতরেই 9 জন মৎস্যজীবীর মৃতদেহ আপাতত উদ্ধার করা গেছে এবং এখনও 6 জন, মোট 15। সরকার শোক সন্তপ্ত পরিবারের এই শোক কাটিয়ে ওঠার জন্য তাদের পাশে থাকা। শঙ্করপুরে ট্রলার ডুবি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে কথা। আমাদের সঙ্গে সরাসরি বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে পৌঁছে যান মৎস্যমন্ত্রী, পরিবারকে তিনি কি বললেন, কিভাবে আশ্বস্ত করলেন? হ্যাঁ, একেবারেই মুখ্যমন্ত্রীর নির্দেশ। বিশ্বজিতের সঙ্গে কথা বলবো, তবে তার আগে আরো একবার জানাই, মুখ্যমন্ত্রীর নির্দেশে কাকদ্বীপে মৎস্যমন্ত্রী। মৃত মৎস্যজীবীদের পরিবারের সঙ্গে কথা। নিখোঁজ মৎস্যজীবীদের পরিবারকে আশ্বস্ত করলেন মন্ত্রী। শঙ্করপুরে ট্রলার ডুবি 16 জন মৎস্যজীবী সহ ট্রলার ডুবে যায় এবং 9 জনের দেহ উদ্ধার হয়। এখনো পর্যন্ত 7 জন মৎস্যজীবীর খোঁজে তল্লাশি চলছে। পশ্চিমবঙ্গ সরকার আপনাদের পাশে আছে, আপনাদের দুঃখে কষ্টে সমবেতি আমরা ছুটে আসা, কিন্তু কি করবো, আমরা অসহায়।
আমরা আপ্রাণ চেষ্টা করেছি। সেদিন আমি তো সারা রাত সেখানে ছিলাম। শঙ্করপুর দীঘা আমাদের পুলিশ প্রশাসন, কোস্টাল কোস্টগার্ড। আমাদের সঙ্গে বিশ্বজিৎ রয়েছেন প্রতিনিধি। বিশ্বজিৎ, তুমি যেমনটা বলছিলে, হ্যাঁ দেখো, মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর কিন্তু তড়িঘড়ি যে মৎস্যমন্ত্রী রাজেশ মাহাতো তিনি কিন্তু এসে কাকদ্বীপ সুপার ফ্যাসিলিটি হাসপাতালে আসেন এবং যে 9 জন পরিবার যে দেহ আজকে কাকদ্বীপ সুপার ফ্যাসিলিটি হাসপাতাল মর্গে যে ময়নাতদন্ত হচ্ছে তাদের পরিবারের সঙ্গে এসে সরাসরি কথা বলেন এবং তিনি আশ্বস্ত করেন যে রাজ্য সরকার একেবারে তাদের সঙ্গে রয়েছেন এবং পুরো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে এবং তার পাশাপাশি আরো যে 7 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন তাদেরকেও কিন্তু একেবারে যুদ্ধকালীন তৎপরতা খোঁজাখুঁজি করা হচ্ছে এবং সরকার পুরো বিষয়টা দেখছেন এবং খুব স্বাভাবিকভাবে একটা আর্থিক সহায়তা কিন্তু করতে পারে এই ঘটনার ক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে উদ্বিগ্ন এবং তিনি আজকে নয় গতকাল যখন এই যে দেহ উদ্ধার হচ্ছিল সেখানে কিন্তু সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানাকেও কিন্তু তিনি পাঠান এবং সরাসরি সেখান থেকে কিন্তু দেহ উদ্ধার হয় সারা যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক ঘটনা, দুর্ভাগ্যজনক। যখন খবর পাই তখন আমি সেদিন সঙ্গে সঙ্গে কিন্তু শঙ্করপুরে যাই এবং সারা রাত্রি সেখানে ছিলাম। মাননীয় সিএম আমাকে সেভাবে নির্দেশও দিয়েছিলেন যে সিরিয়াসলি ব্যাপারটা দেখতে হবে। কোস্টগার্ড এবং আমাদের কোস্টাল পুলিশ তারা যথাসাধ্য চেষ্টা করেছে। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকেও সেদিন অবগত করেছিলাম। তো আজকে সত্যি এটা খুব কষ্টের মুহূর্ত, এতগুলো পরিবার আজকে ব্যথিত, দুঃখিত। ব্যবস্থা আমরা যা নেব সরকারের তরফ থেকে নেব, অবশ্যই যা ক্ষতিপূরণ ব্যাপার আছে সেটা রাজ্য সরকার ঘোষিত সেটা দেওয়া হবে। পাশে রয়েছি, থাকবো আমরা, এটাই আমাদের কথা।